বেশি কৌতূহলী হওয়া ভালো না, অনেক সময় বিপদ ডেকে আনে। আমার দাদা বেঁচে থাকাকালীন সময় আমার বাবা এবং 4 ফুফুর উপর একসাথে একবার পরীদের আসর হয়েছিল। বিষয়টা এত ভয়াবহ আকার ধারণ করেছিল যে গ্রামের মানুষজন আমাদের বাড়িকে জিনপুরীর বাড়ি নামকরণ করেছিল। ফুফুদের কাছে যতটা শুনেছি, এই ঘটনা শুরু হয়েছিল বাড়ির কাজের মেয়ে আসমাকে নিয়ে। সে দেখতে খুবই সহজ সরল আর সাদাসিধে মানুষ ছিল। সাজগোছের দ্বারে কাছে কখনো যেত না, কিন্তু হঠাৎ বাড়ির সবাই খেয়াল করলো কিছুদিন যাবত সন্ধ্যা হলে তাকে পুরো বাড়ির কোথাও খুঁজে পাওয়া যেত না। সন্ধ্যার পর সে নতুন জামা কাপড় পরে খুব সেজে গুজে, খোপায় তাজা রক্তজবা ফুল গুজে কোথা থেকে যেন বের হয়ে আসতো। কোথায় ছিল জিজ্ঞেস করলে খিলখিল করে হাসতো, গান গাইতো আর তার ঘরে গিয়ে শুয়ে একা একাই যতক্ষণ পারতো হাসতো। বিষয়টা পরপর কয়েকদিন যাবৎ ঘটে চলেছে দেখে সবাই কিছুটা চিন্তিত হয়ে উঠল। কারোর সাথে গোপনে প্রেম করছে কিনা এমন সন্দেহ জেগেছিল, কিন্তু অনেক অনুসন্ধানের পর সে ধারণা ভুল প্রমাণিত হলো। সবাই আসমাকে চোখে চোখে রাখতে শুরু করলো। এর মধ্যে একদিন সবাই লক্ষ্য করলো আসরের সময় বাড়ির কাজ শেষ করে তাকে তার নিজের ঘরে ঢুকতে দেখা গেল। এরপর তাকে আর বের হতে দেখা যায় না। তখন তার ঘরের দরজা চাপানো ছিল। সেই ঘরে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সবাই ভাবতে থাকে আসমা কি তবে এখান থেকে অদৃশ্য হয়ে যায়। কয়েক ঘন্টা পরে ওই ঘর থেকে সে আবার নতুন জামা কাপড় পরে সাজগোজ আর তাজা রক্তজবা ফুল কানে দিয়ে বের হয়ে আসে। এই ঘটনার পর বাড়ির সবাই ভয় পেয়ে তাকে কাছ থেকে ছাড়িয়ে নিজের গ্রামে পাঠিয়ে দেয়। পাঠানোর আগে আমাদের বাড়িতেই হুজুর ডেকে তার জিনগত সমস্যার সমাধান করার চেষ্টা করছিল। আর বিপত্তি ঘটে ঠিক তখনই, যে ঘরে আসমার জিন ছাড়ানোর কাজ হচ্ছিল তার ঠিক পাশের ঘরে আমার সেজু ফুফু উপস্থিত ছিলেন। তিনি দেখতে তখন ভীষণ সুন্দরী আর কম বয়সী। কৌতূহলবশত জানালার বাইরে দাঁড়িয়ে তিনি ভিতরে উকি দিচ্ছিলেন। তখন আসমাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার উপর কিছু পরিভর করে আছে। আর এর শুরুটা কোনো এক সন্ধ্যায় বাড়ির পিছনে জঙ্গলের ভিতরে একটা রক্তজবা গাছ থেকে ফুল ছিঁড়ে আনার সময় থেকে হয়েছে। আর তাদের যখন বলা হয়েছিল আসমাকে ছেড়ে দিতে, ঠিক তখনই সেজু ফুপু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। অপরদিকে আসমার শরীর পরিদের আসর মুক্ত হয়। তখনও কেউ জানতো না এ বাড়িতে এরপর কি ঘটতে চলেছে। আসমাকে বাড়ি পাঠিয়ে দাদা যখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তার পরের দিনই মেজো ফুপু আর সেজো ফুপুর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সেজো ফুপু উঠানে মেজো ফুপুর হাতের লাগানো লাউ গাছের দিকে ইশারা করতেই চোখের পলকে গাছটি দুমড়ে মুচড়ে মাচার নিচে পড়ে যায়। এমন কাণ্ড দেখে সবাই অবাক। সেদিন রাতে তালা ভাঙার শব্দে সবার ঘুম ভেঙে যায়। সবাই উঠানে এসে দেখে ফুপুর পাথর হাতে আসমার রুমের তালা ভাঙার চেষ্টা করছে। সে এখানেই থাকবে। অনেক জোরাজুরি করেও তাকে নিজের ঘরে নেওয়া গেল না। সেই রাতে তাকে একা একা ওই ঘরে না দিয়ে অন্য 3 ফুফুর সহ আমার বাবা সেজু ফুপুর সাথে সারা রাত বসেছিলেন। তিনি কিছুক্ষণ পর পর জিকির করতেন, কখনো হাসতেন, লাফাতেন, আরো সব অদ্ভুত আচরণ সারা রাত ধরে চলতে লাগলো। সকাল হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে বাকি 3 ফুফু অসুস্থ হয়ে গেলেন। বাবা তখন দাদাকে ডেকে আনতে গেলেন। কিছুক্ষণের মধ্যে সবাই এসে দেখে তারা 4 বোনই সাদা শাড়ি পরে গোল হয়ে জিকির করছে। কেউ জোরে জোরে মাথা জাগাচ্ছে। আর ঘরে কেউ প্রবেশ করতে চাইলেই সবাই একসাথে হুঙ্কার দিয়ে ওঠে। পা মুচড়ে দিবে, ঘাড় মটকাবে, এমন হুমকি দিচ্ছে। তখন আবার বাড়ির পাশের মসজিদ থেকে হুজুরকে আনা হলো। হুজুর আসাতে তারা আরো ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি শুরু করলো। পরবর্তীতে তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তারা জানালেন তারা মোট 7 জন পড়ি। এ বাড়ি ছেড়ে যে তারা কোথাও যাবে না। যদি যেতে হয় তবে এক মায়ের এক ছেলেকে তাদের সাথে দিয়ে দিতে হবে। কিন্তু দাদা এই প্রস্তাবে অসম্মতি জানায়। হুজুর তখন বিভিন্ন সূরা পড়ে পরিদের বাধ্য করে ফুফুদের শরীর ছাড়তে। তারা তীব্র আওয়াজে চিৎকার চেঁচামেচি করে অভিশাপ দিয়ে ফুফুদের ছেড়ে দেয়। পুরো বাড়ি বিভিন্ন সূরা পড়ে বেঁধে দেওয়া হয়। এরপর এ ধরনের গল্প শুনতে চাইলে আমার ফেসবুক পেজ মাইশাস টাইনি ওয়ালে ফলো দিয়ে রাখতে পারেন। ঠিক কিছুদিন অতিবাহিত হতে বাবার ব্যবহারে অনেক পরিবর্তন আসে। বাবা নিজের চেয়ে অনেক গুণ বড় বড় গামলা মটকা ভরে পানি এনে রাখতো। একাকে বড় বড় গাছ কেটে রান্নার লাকড়ি বানাতো। পাড়ার এক ছেলের সাথে একবার ঝগড়া বাঁধে। পরদিন রাতে আমাদের বাড়ির সামনে কারো চিৎকার শোনা গেলে সেখানে গিয়ে দেখতে পাওয়া যায় সেই ছেলে আমাদের বাড়ির সামনে বালির নিচে গেঁথে যাচ্ছিল। এ দেখে বাড়ির লোকেরা ছোটাছুটি করে ছেলেটাকে উদ্ধার করে। একটুর জন্য সে প্রাণে বেঁচে যায়। জানা যায় বাড়ির নিচ থেকে নাকি কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। এছাড়া বাবার চোখ তখন প্রায় রক্তবর্ণ ধারণ করত। বিষয়টি সবাইকে চিন্তিত করে তুলল। এবার বদ্যি বসানো হলো বাড়িতে। সেখানে বাবার নিজের পরিচয় না দিয়ে সে 7 জন পরীর পরিচয় দিলেন। এমনকি এটাও বললেন আজ রাতেই তারা সবাই বাবাকে নিয়ে পরীর রাজ্যে চলে যাবে। হুজুর এবং দাদা তখন অনেক অনুবিনয় করলে পরীরা একটা শর্ত দেয়। 2টি গরু আর 4টি খাসি জবাই করে আমাদের বাড়ির পিছনে জঙ্গলে ভোগ দিয়ে আসতে হবে এবং ভোগদাতাকে পিছনে ফিরে তাকানো থেকে বিরত থাকতে হবে। পরীদের কথা মতোই দাদা গরু খাসি কিনে ভোগ দিয়ে দিলে সে অবাধ্য 7 পরী আমাদের বাড়ি ছেড়ে ফিরে যায় তাদের রাজ্যে। সেদিন যদি ফুফু কৌতূহলবশত জানলার দ্বারে গিয়ে না দাঁড়াতো, তাইলে হয়তো এত ঘটনা ঘটতো না।